নমস্কার। আমরা আজ উইলিয়াম শেক্সপিয়রের স্যালাই কম্পেয়ার দি নামক একটা বিখ্যাত সনেট নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে সনেট নাম্বার 80। যাই হোক, আমরা এই সনেটটা সম্পর্কে একদম বিশদে জানার চেষ্টা করব। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সনেট, যেটা ক্লাস 12-এর সিলেবাসে আছে। দেখো, তাহলে স্যালাই কম্পেয়ার দি পিএস সামার্সকে, এটা হচ্ছে সনেট নাম্বার 80। তাহলে কেন সনেট নাম্বার 80 বলা হচ্ছে? উইলিয়াম শেক্সপিয়র মোট 154টা সনেট লিখেছিলেন। টোটাল 154টা সনেট তিনি লিখেছিলেন, 154টা সনেট। ঠিক আছে, তার মধ্যে এই সনেটটা হচ্ছে 18 নম্বর সনেট। ঠিক আছে, 17-এর পরের যে সনেটটা তিনি লিখেছিলেন সেটা হচ্ছে স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্সকে। তার জন্য এটাকে কি বলা হচ্ছে? সনেট নাম্বার 80। এবারে আমরা জেনে নেবো যে এটা কি ধরনের সনেট। যেহেতু এটা একটা সনেট, এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, অর্থাৎ শেক্সপিয়ার নিজস্ব একটা নাম থেকে এসেছে বা চিন্তা ভাবনা থেকে সনেটটা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। তাহলে শেক্সপিয়ারিয়ান সনেট কাকে বলে? শেক্সপিয়ারিয়ান সনেট একই সেই যে সনেট that comprises 14 lines with a particular rhyme scheme, and this sonnet also consists of 3 quatrains and a single couplet. অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেটে 14টা লাইন আছে এবং একটা নির্দিষ্ট ছন্দ আছে, এবং ওই 14টা লাইনের মধ্যে প্রথম 3টে কোয়ার্টেন্স থাকবে। 3টে কোয়ার্টেন্স মানে একটা কোয়ার্টেন্স মানে 4টে লাইন নিয়ে তৈরি হয়। তাহলে 3টে কোয়ার্টেন্স মানে 4 3 12টা লাইন, আর লাস্টে ওয়ান কাপলেট, একটা কাপলেট 2টো লাইন নিয়ে তৈরি হয়। তাহলে 2টো লাইন, অর্থাৎ 14টা লাইন, 12টা লাইন এবং 2টো লাইন, লাস্ট মোট হচ্ছে 14টা লাইন। প্রথমে থাকবে 3 কোয়ার্টেন্স মানে 12টা লাইন, আর ওয়ান কাপলেট মানে 2টো লাইন, তাহলে মোট 14টা লাইন নিয়ে এটা তৈরি হচ্ছে। এটা এই কারণে এটাকে শেক্সপিয়ারিয়ান সনেট বলা হচ্ছে। মনে রাখবে, এটাকে এর বৈশিষ্ট্য হচ্ছে কি, 3টে কোয়ার্টেন্স থাকবে, একটা কাপলেট থাকবে, এবং এটা একটা নির্দিষ্ট ছন্দ আছে, অবশ্যই পার্টিকুলার রাইম স্কিম আছে। আমরা এটা সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখে নাও যে স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্সকে। এখানে কবি প্রথম লাইনেই দেখো বলেছে যে আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবো। ভেরি ফার্স্ট লাইন স্টার্টস উইথ এ রেটোরিক্যাল কোশ্চেন। তাহলে ফার্স্ট লাইন শুরু হচ্ছে একদম একটা রেটোরিক্যাল কোশ্চেন দিয়ে। ঠিক আছে, রেটোরিক্যাল কোশ্চেন, অর্থাৎ এই রেটোরিক্যাল কোশ্চেন দিয়ে আলংকারিক একটা প্রশ্ন দিয়ে তৈরি করছেন যে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবো। তাহলে দি মানে কাকে বোঝানো হচ্ছে? তাহলে একটু আমরা জেনে নিই যে শেক্সপিয়র যে 154টা সনেট লিখেছিলেন তার মধ্যে 1 থেকে 126টা সনেট কাকে রেফার করছে? কার সৌন্দর্যের কথা বর্ণনা করা হচ্ছে? দা ফেয়ার ইউথ। এটা মনে রাখবে, দা ফেয়ার ইউথ। আর বাকি যেগুলো আছে 127 থেকে 154, এটা কাকে তিনি রেফার করছেন? কার সৌন্দর্যের কথা বর্ণনা করছেন? দা ডার্ক লেডি। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে আমরা এখানে দি বলতে কাকে বোঝানো হচ্ছে? দি মানে হচ্ছে দা ফেয়ার ইউথকে ইন্ডিকেট করছে। তাহলে দি হচ্ছে একটা পোয়েটিক ওয়ার্ড। ঠিক আছে, দি মিন্স হচ্ছে an old English word, বা এটাকে পোয়েটিক ওয়ার্ডও বলে, ইংলিশ ওয়ার্ড, বা এটাকে পোয়েটিক ওয়ার্ডও বলে। ঠিক আছে, পোয়েটিক ওয়ার্ড শুধুমাত্র কবিতাতেই ব্যবহার করা হয়। মানে হচ্ছে মিনিং হচ্ছে কি, এটা মিনিং হচ্ছে ইউ, ঠিক আছে, মনে রাখবে। ডি মিনস ইউ মানে তোমাকে। আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবো। অর্থাৎ কবি প্রথমেই বলতে চেয়েছেন যে আমি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে চাই। দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু কম্পেয়ার দা ফেয়ার ইউথ টু এ সামার্সকে। কেন তিনি তুলনা করতে চান না? Thou art more lovely and more temperate, rough winds to shake the darling birds of May, and summer's leaves hath all too short a day. অর্থাৎ এখানে ফেয়ার ইউথকে বলা হচ্ছে বেশি লাভলি মিন্স বিউটিফুল, আর টেম্পারেট মানে হচ্ছে দুটো মানে আছে এখানে। টেম্পারেট শব্দটা দুটো মানে আছে। এক নম্বর হচ্ছে কি, টেম্পারেট শব্দটা দুটো মানে আছে। ঠিক আছে, টেম্পারেট একটা হচ্ছে কি, একটা মানে হচ্ছে ওয়েদার কন্ডিশনকে বোঝাচ্ছে। টেম্পারেরি একটা ওয়েদার কন্ডিশনকে বোঝাচ্ছে, আবহাওয়া কন্ডিশন। অর্থাৎ এটাকে বলা যেতে পারে মাইল্ড, নিয়ারেস্ট হচ্ছে মাইল্ড। ঠিক আছে, মাইল্ড কন্ডিশন। ঠিক আছে, মাইল্ড বা প্লেজেন্ট, PLEASANT, প্লেজেন্ট। আরেকটা মানে এটা হচ্ছে আউটওয়ার্ড মিনিং। ঠিক আছে, ওয়েদার কন্ডিশন। ইনার মিনিং একটা আছে টেম্পারেট মানে হচ্ছে সেলফ রেস্ট্রেন্ট বা কন্ট্রোল, অর্থাৎ বাংলাটা হচ্ছে পরিমিত।
বা সংযত, ঠিক আছে, পরিণত বা সংযত। তাহলে এখানে বলা হচ্ছে যে তুমি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সংযত বা পরিমিত। রাফ উইন্ডস ডু সেট দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসে কি হয়? রাফ উইন্ড, রাফ মিন্স হচ্ছে ভায়োলেন্ট, টার্বুলেন্ট, অর্থাৎ রাফ উইন্ড, রাফ উইন্ড মানে হচ্ছে উত্তাল, উত্তাল বাতাস কি করে? সেট দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসে ডার্লিং বার্ডস বলতে ডার্লিং মিন্স বিউটিফুল বা ডিয়ার অর্থে, বার্ড মানে হচ্ছে ফুলের কুড়ি। ফুলের কুড়ি কি হয়? মে মাসে প্রচন্ড ঝড়ে ফুলের কুড়ি সব ঝরে যায়। এর ফলে কি হয়? সব ঝরে পড়ে। এর ফলে কি হয়? সেই গ্রীষ্মের দিনটা সৌন্দর্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে মনে রাখবে যে সামার্স ডে, এখানে মনে রাখবে যে সামার্স ডে stands for nature. সামার্স ডে stands for nature. কাকে ইন্ডিকেট করছে? নেচারকে রিপ্রেজেন্ট করছে। stands for nature এবং it is also subject to death, decay and destruction. অর্থাৎ এই সামার্স ডে হচ্ছে কিসের সাবজেক্ট? কিসের অধীন? ডেথ, ডিকে এন্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ যে মৃত্যু হয়, ক্ষয়ে যায় এবং হচ্ছে ডিস্ট্রাকশন, ধ্বংস হয়। অর্থাৎ সামার্স ডে যে সৌন্দর্য সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট বা ইমপারমানেন্ট, অর্থাৎ ইমপারমানেন্ট বা ট্রানজিয়েন্ট, ঠিক আছে, ইমপারমানেন্ট বা ট্রানজিয়েন্ট বিউটি, ঠিক আছে, ট্রানজিয়েন্ট বিউটি অর্থাৎ ক্ষণস্থায়ী সৌন্দর্য, ঠিক আছে। এই জন্য কবি এই গ্রীষ্মের দিনের সঙ্গে কাকে তুলনা করতে চাইছেন না? দা ফেয়ার ইউথকে তুলনা করতে চাইছেন না। and summer's leaf had all too short a date. একই রকম ভাবে বলেছেন যে summer's leaves, মানে leaves mean হচ্ছে ডিউরেশন, leaves means হচ্ছে ডিউরেশন, all too short a date মানে ভেরি শর্ট, অর্থাৎ এই সময়সীমাটা খুব কম, অর্থাৎ এই সৌন্দর্যটা খুব কম সময় পর্যন্ত স্থায়ী হয় বা টিকে থাকে, তার জন্য কবি তুলনা করতে চাইছেন। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, মাঝে মাঝে এই গ্রীষ্মকালে কি হয়? মাঝে মাঝে, এখানে মনে রাখবে যে দ্য আই অফ হেভেন কাকে ইন্ডিকেট করছে? দ্য আই অফ হেভেন কাকে ইন্ডিকেট করছে? দ্য আই অফ হেভেন, আই হ্যাভ হেভেন মিন্স, এখানে আই অফ হেভেন কাকে রেফার করছে? আই অফ হেভেন মিন দ্য সান, ঠিক আছে। আই অফ হেভেন বলছে সূর্যকে বলছেন, অর্থাৎ মাঝে মাঝে গ্রীষ্মকালে কি হয়? সূর্য প্রচন্ড তাপ দেয়, অর্থাৎ ইট বিকামস টু হট, ইট গেটস টু হট, অর্থাৎ প্রচন্ড গরম হওয়ার জন্য সেই সময়টা কিন্তু প্লেজেন্ট টাইম নয়, অর্থাৎ মনোরম নয়। and often is his gold complexion dimmed, very important, অর্থাৎ কার গোল্ড কমপ্লেক্সন বলা হচ্ছে? সূর্যের। এখানে গোল্ড কমপ্লেক্সন মানে হচ্ছে, গোল্ড মানে হচ্ছে সোনালী, আর কমপ্লেক্সন মানে হচ্ছে আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাইরের চেহারা, বাইরের রূপ, অর্থাৎ সূর্যের যে বাইরের চেহারা মাঝে মাঝে কি হয়? সেটা ডিম হয়ে যায়। ডিম মানে হচ্ছে, ডিম মিন্স গেটস পেল, ঠিক আছে, ফ্যাকাশে হয়ে যায়, গেটস পেল আর ডিমিনিশ মানে আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে, ডিমিনিশ হয়ে যায়, অর্থাৎ তার সৌন্দর্য আস্তে আস্তে কমে যায়। কেন কমে যায়? কারণ মাঝে মাঝে কি হয়? দ্য সান কামস বা হিটস আন্ডার দ্য ক্লাউডস বা গেটস হিডেন ইন দ্য স্কাই বাই ক্লাউডস, অর্থাৎ মেঘ কি করে? সূর্যকে আস্তে মাঝে মাঝে ঢেকে দেয়, তার জন্য সূর্যের যে সৌন্দর্য, সোনালী যে চেহারা, সেটা মাঝে মাঝে কি হয়ে যায়? ফ্যাকাশে হয়ে যায় বা আস্তে আস্তে কমে যায়। এরপরে আছে দেখো, and every fair from there sometime declines by chance or nature's changing course untrained. Every fair from there sometime declines by chance or nature's changing course untrained. এখানে বলা হচ্ছে যে প্রকৃতির যে সৌন্দর্য,
প্রকৃতির সৌন্দর্য কি? নেচার, দ্য বিউটি অফ নেচার, দ্য বিউটি অফ নেচার, অথবা দ্য বিউটি অফ এ ফেয়ার অবজেক্ট, দ্য বিউটি অফ এ ফেয়ার অবজেক্ট gets ravaged by time। এখানে ravage মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, অর্থাৎ সময় কি করে প্রকৃতির যে সৌন্দর্য বা কোনো একটা সুন্দর জিনিসের যে সৌন্দর্য সেটাকে আস্তে আস্তে ডিস্ট্রয় করবে। এটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা যদি একটা এক্সাম্পল নিই, একটা গোলাপের এক্সাম্পল নিতে পারি। দ্য রোজ রিমেন্স বিউটিফুল ফর সাম টাইম, দ্য রোজ, রোজের এটা নিতে পারি, ইমেজটা নিতে পারি। দ্য রোজ রিমেন্স বিউটিফুল ফর সাম টাইম, ইট নেভার স্টেজ বিউটিফুল ফর এ লং টাইম। কখনোই কিন্তু সুন্দর থাকে না দীর্ঘ সময় ধরে, একটা নির্দিষ্ট সময় পর গোলাপ তার সৌন্দর্যকে হারিয়ে ফেলে। সেরকম পৃথিবীর সমস্ত বিউটিফুল অবজেক্ট বা থিং নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে কি হয়, তার ফেয়ারনেস বা তার বিউটিটা আস্তে আস্তে সে লুজ করে, অর্থাৎ আস্তে আস্তে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় বা হারিয়ে ফেলে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু ইন দ্য বাট মিনস হচ্ছে ইন দ্য অন দ্য কন্ট্রারি সেন্স বা অন দ্য কন্ট্রাডিক্টরি সেন্স, বিপরীত দিক থেকে আমরা বলতে পারি দ্য বিউটি অফ দ্য ফেয়ার ইউথ উইল লিভ ফর এভার। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ তোমার যে চিরন্তন সৌন্দর্য, ইটার্নাল মানে হচ্ছে পার্মানেন্ট, ঠিক আছে, ইটার্নাল বিউটি, ইটার্নাল বিউটি মানে হচ্ছে পার্মানেন্ট বিউটি, পার্মানেন্ট বিউটি অর্থাৎ চিরস্থায়ী যে সৌন্দর্য, ইটার্নাল বিউটি, পার্মানেন্ট বিউটি, সেই তোমার চিরস্থায়ী সৌন্দর্য কখনোই কিন্তু নষ্ট হবে না। কেন নষ্ট হবে না? উইল লিভ ফর এভার, চিরকাল বেঁচে থাকবে। কিভাবে বেঁচে থাকবে? এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার, এটা হচ্ছে মেইন থিম অফ দ্য পোয়েম। কিভাবে বেঁচে থাকবে? ইন দ্য লাইন্স অফ দ্য পোয়েট্রি, অ্যাজ লং অ্যাজ পিপল উইল রিড দ্য পোয়েম। যতদিন পর্যন্ত মানুষ এই কবিতাটা পড়বে ততদিন পর্যন্ত আমরা কার সম্পর্কে জানতে পারবো? দি মিনস দ্য ফেয়ার ইউথ সম্পর্কে জানতে পারবো। তাহলে সেইভাবে দ্য ফেয়ার ইউথ উইল রিমেন ইন আওয়ার হার্টস, ইন আওয়ার মাইন্ডস ফর এভার থ্রু পোয়েট্রি, অর্থাৎ থ্রু দ্য পোয়েটিক লাইনস, অর্থাৎ কবিতার লাইন বা কবিতার মধ্য দিয়ে এই ফেয়ার ইউথ কিন্তু বেঁচে থাকবে। এর কখনোই এর যে সৌন্দর্য, এর সৌন্দর্য কিন্তু এভাবে চিরদিন বজায় থাকবে বা কখনোই নষ্ট হবে না। এটা হচ্ছে মেন থিম। তাহলে এখানে মনে রাখতে হবে পোয়েট্রি স্ট্যান্ডস ফর, এখানে মনে রাখতে হবে পোয়েট্রি স্ট্যান্ডস ফর আর্ট, ঠিক আছে, অর্থাৎ পোয়েট্রি কিসের প্রতীক হচ্ছে? আর্ট। এখানে আর্টকে ইন্ডিকেট করছে। আর্ট ইজ লং, এই জন্য বলা হয় লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। এখানে আর্ট হচ্ছে পার্মানেন্ট, আর্ট কিন্তু কখনোই নষ্ট হয় না, ঠিক আছে। আর্ট কি করতে পারে? কোনো একটা জিনিসকে কি করতে পারে? পারপিচুয়েট করতে পারে। পারপিচুয়েট মানে ইটারনালাইজ করতে পারে, ঠিক আছে। আর্ট ক্যান ইটারনালাইজ এ লিভিং or non-living object। প্রাণযুক্ত বা প্রাণহীন অবজেক্টকে একটা মাত্র আর্টই কি করতে পারে? ইটারনালাইজ করতে পারে। ইটারনালাইজ মানে কি করা? চিরস্থায়ী করা, চিরদিন টিকিয়ে রাখতে পারে। তাহলে দেখো, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নর লুজ পসেশন অফ দ্য ফেয়ার দ্য হোস্ট নর শ্যাল ডেথ ব্রেক দাও ওয়ান্ডারেস্ট ইন ইজ সেড হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস। এখানে দেখো ডেথ, তাহলে ডেথ কি? ডেথ মানে হচ্ছে মৃত্যু, ঠিক আছে। এই ডেথ কি করে? ব্রেক দাও ওয়ান্ডারেস্ট ইন ইজ সেড, ডেথ কি করে? মৃত্যু সবাইকে একটা সময় কি হয়? মৃত্যু তার অধীন হয়, অর্থাৎ মৃত্যু কি করে? সবাইকে কি করে? সমস্ত জিনিসকে কি করে? মেক এভরিথিং, সমস্ত জিনিসকে কি করে? মেক এভরিথিং ব্রিং আন্ডার ইটস কন্ট্রোল, অর্থাৎ সমস্ত জিনিসকে কি করে? তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। অর্থাৎ ডেথ সমস্ত জিনিসকে কি করে? ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন করে, অর্থাৎ সমস্ত জিনিসের ক্ষয় হয় বা নষ্ট হয় থ্রু ডেথের মধ্য দিয়ে। তাহলে ডেথ হচ্ছে এখানে এজেন্ট, ঠিক আছে, এজেন্ট, এজেন্ট হিসাবে কাজ করছে। তাহলে এখানে দেখো লাস্ট লাইন এটাই বলতে চাইছে, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ
or eyes can see, so long lives this and this gives life to be. এখানে ওটাই একই জিনিস বলতে চাইছেন যে আর্ট আমাদেরকে কি করতে পারে, যে কোনো একটা লিভিং বা নন লিভিং অবজেক্টকে কি করতে পারে, পার্মানেন্ট করতে পারে, ঠিক আছে। কিন্তু যেমন হবে দা ফেয়ার ইউথ, যদিও কিন্তু দা ফেয়ার ইউথ কি একটা হিউম্যান বিংকে বোঝাচ্ছে বা একটা লিভিং অবজেক্ট, তা হলো এটা কিভাবে পার্মানেন্ট হচ্ছে, কিভাবে চিরদিন বেঁচে থাকবে, উইল লিভ ফর এভার, চিরদিনের জন্য বেঁচে থাকবে কিভাবে, থ্রু দ্য লাইন্স অফ দ্য পোয়েট্রি, অ্যাজ লং অ্যাজ পিপল ক্যান রিড দ্য পোয়েট্রি, যতদিন পর্যন্ত মানুষ কবিতাটাকে পড়বে ততদিন পর্যন্ত এই ফেয়ার ইউথ কিন্তু বেঁচে থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন থিং। যাই হোক, আশা করি কবিতাটি যদি ভালো লাগে তোমরা নিজেদের মধ্যে অবশ্যই, ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে। ধন্যবাদ।